আজকে এসেছি আমার জগৎ জননী দশভুজা মায়ের আরাধনায় আজ সারা বিশ্ব মেতে উঠেছেন। এমতো পুণ্য অবসরে দাঁড়িয়ে আপনাদের এই আসরে আমি মাতৃবন্দনায় বতী হয়ে মায়ের কাছে আমার আকুল নিবেদন, মাগো আহা ও তানা তানা না ও তানা তাই রে ও তানা তানা না তানা তাই রে নানা। আমি যে গানখানি পরিবেশন করছি আপনাদের পাশের লোকের লেখা গান, তাই আমি বলবো ও মা ঈশানী, ও মা ঈশানী একবার বলে মা শুনি। দীর্ঘদিন পর যদি কোনো মা তার বাবার বাড়িতে আসে, মা দূর থেকে যদি সেই মেয়েকে দেখতে পায়, সে মার ঘরে বসে থাকতে পারে না। আমি যে মায়ের কথা বলছি এ মায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। অনেকদিন পর বাবার বাড়িতে আসছে, দূর থেকে মা দেখতে পেয়েছে, ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেছে। বাবা জড়িয়ে ধরে মেয়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, মাগো ও মা ঈশানী একবার বল মা শুনি। আজকের দিনের খুব একটা সাধারণ ঘটনা,
ভালোবেসে বিয়ে করাটা এমন কিছু বড় কথা আজকের দিনে নয়। আমি যে মায়ের কথা বলছি এও ভালোবেসে বিয়ে করেছে বাবা। ভালোবেসে বিয়ে করার পর বাবা মায়ের যদি ইচ্ছে না থাকে, সেই মেয়ে যদি বাবার বাড়িতে আসে, মায়ের মন তো বাগ মানে না। অনেক কথা অনেক কিছু বলা যায়, কিন্তু মায়ের মন বাবা বাগ মানে না। সেই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ও মা ঈশানী একবার বল মা শুনি। মাও কাঁদে, মেয়েও কাঁদছে। মেয়ে কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞাসা করছে, মা গো আমি কি বলবো, তুমি কি শুনতে চাও? বলছে, তুই কি বলবি জানিস? আমি আজকে যার কথা বলছি সে আর অন্য কেউ নয় বাবা, গিরিরাজার মেয়ে, এই আমার মা দুর্গা। বিয়ে করেছে কাকে? না ভোলানাথকে। আমি যার কথা বলছি ইনি হলেন গিরিরাজের অর্ধাঙ্গিনী মেনকা। মাকে মেয়ে জিজ্ঞাসা করছে, মা তুমি কি শুনবে, কি বলবো? বলছি, আমি কি শুনবো জানিস? একবার বল মা আমাকে। বলছে, কি শুনবে? ও তোরে কেমন ভালোবাসে। বলছে, মা একবার আমায় বল, ও তোরে কেমন ভালোবাসে। ওই ভোলা ত্রিশূল পা। এমন কথা মা মেয়েকে জিজ্ঞাসা করেছে বাবা, মেয়ে উত্তর দিতে পারে। ছোটবেলা থেকে দুজন বান্ধবী একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে। একজনের বিবাহ হয়েছে, হওয়ার পরে অষ্টমঙ্গলার জন্য বাবার বাড়িতে এসেছে। আর একজন সই গিয়ে জিজ্ঞাসা করছে, আরে তোর শ্বশুর কেমন? বলে ভালো। বলে তোর শাশুড়ি মা কেমন? ভালো। আরে তোর ভাসুর কেমন? ভালো। তোর দেওর কেমন? ভালো। তোর শ্বশুর বাড়ি কেমন? ভালো। তোর স্বামী কেমন? ভালো। বলছে, আরে স্বামীর ভালোবাসা কেমন? বলছে, ওটা বলা যাবে না, ওটা তুই বিয়ে করার পরে বুঝতে হবে। আচ্ছা, এই স্বামীর ভালোবাসার কথা যদি কোনো মা তার মেয়েকে জিজ্ঞাসা করে, সে কি উত্তর দেবে বলুন দেখি? তবু মা আমার বলল যে, মা গো তোমার জামাই আমাকে খুব ভালোবাসে। বললো, আমি জানি তো, আমি বুঝতে পারছি তোমার কথাবার্তা শুনে। কেন মা? কৈলাস শিখরে 12 মাস থাকো, মা বলে তোমার মনে পড়ে না গো। কৈলাস শিখরে 12 মাস থাকো, মা বলে কি তোমার মনে পড়ে না গো। মায়ের কথা রাখো, মা বলিয়া ডাকো। আর মায়ের কথা রাখো, মা বলে ডাকো। মায়ের কথা রাখো, মা বলিয়া ডাকো। জুড়াকে মায়া আমার, জুড়াকে
বল মা সোনি শানে একবার 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 বল মা সোনি আবার মা জিজ্ঞাসা করছে হাগো তুমি যে বলছো ভোলানাথ তোমায় ভালোবাসে, তোমার অসুবিধা হয় না? বললো কিসের অসুবিধা মা? বললো কিসের অসুবিধা জানো? রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে করিস তুই বসবাস, বলে মা কেমন করে তোরে কি সাদরে তো সে গঙ্গা ধরে। আর তোরে কি সাদরে তো সে গঙ্গা ধরে তোরে কি সাদরে তো সে গঙ্গা ধরে, বলে মায়া মারে বলে মায়া মারে তাই একবার ওরে বল মায়া মারে বল মায়া মারে তাই একবার শানে একবার বল সোনি শানে একবার বল মা 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 সোনি বললো বাগো তুমি রাজার মেয়ে ভিখারির ঘরে কি করে থাকো, তোমার কষ্ট হয় না? বললো না মা, আমার স্বামী আমাকে কোনো কষ্ট দেয় না। আর তুমি আমার স্বামীকে ভিখারি বলো না মা, আমি সব সহ্য করতে পারি, আমার স্বামীর অপমান আমি সহ্য করি। বললো জানি জানি, তোমার স্বামীর কতখানি ক্ষমতা আমার জানতে বাকি নেই। বাড়িতে জল খাবার গেলাস নাই, মরার মাথায় করে জল খায়। তেল কেনার পয়সা নাই ছাই মাকে, চুলে বাবা চিরুনি দেওয়ার পয়সা নাই, জটা ধরে বসে আছে। তৈল অভাবে তার মাথায় হলো জটা, ওগো জটার ভিতরে আবার দেখি গঙ্গায়াটা, মাথায় হলো জটা, জটার ভিতরে আবার দেখি গঙ্গায়াটা। কারণ বললো আমি জানি তেল অভাবে যার মাথায় জটা হয়েছে, জটার ভিতরে একটা মেয়ে ভরা আছে, নাম যার গঙ্গা। আর কি করেছে বাবা, ধুতি পরেছে কিন্তু উত্তরীয় চাদর কেনার পয়সা নাই, কোমর আটানোর জন্য একটা সাপ বেঁধে রেখেছে। কোটি তটে তার ফণি বড় গোটা, আর কোটি তটে তার ফণি বড় গোটা, কোটি তটে তার ফণি বড় গোটা, খাই সিদ্ধি ঘাটা খাই সিদ্ধি ঘাটা দিবস। ও গো খাই সিদ্ধি ঘাটা খাই সিদ্ধি ঘাটা দিবস রজনী শানে একবার বল মা সোনি শানে একবার বল মা সোনি শানে একবার বল মা সোনি শানে একবার বল মা সোনি। তাই একবার এসো মা এসো মা, আমার অনাহত মহাপদে এসো মা এসো মা, আমার না হত মহাপদে এসো মা এসো মা।
গো ঘুরিতে এলাম আমি এবার গো ভবের বাজারে। বেশ 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 এই ভবের বাজারে বড় মজারে দেখিলাম নজর। নগরের প্রান্তরেতে বেঁধে নতুন ঘর দিলাম খোঁটি 3.5 কোটি দেখতে মন হয়। বলে হরি বাবা বিবরকা জানলা কপাট কেটে নবদার সদর কেটে 2 প্রহরী রয়েছে আমার। তাহার মধ্যে একজনে পুরুষ একজন রমণী পাহাড়া দিতেছে তারা দিবস জামি। ঘরে খানাতে বস্তায় ভরা ছিল রত্ন ধন সুযোগ পেয়ে 6 বেটাতে করেছে হরণ। 6 জনের সঙ্গে আরো 5 জনা যোগ দিল আমার ঘরের ফসলে তারা লুটে পুটে খেল। বাকি অংশ যা ছিল গেল মাতৃঋণের লাই। বেদখল হয়েছে জমি আজ খাজনা দিতে। তাই আমার আবাদ করা হলো না। ও গো আবাদ করিলে ফল দূষণ আবার করা হলো না হলো না। তাই আমি অতি জ্ঞান অন্ধ না জানি না ভালো মন্দ। আমার সন্দেহ গেল না মনেতে সন্দেহ গেল না মনেতে সন্দেহ গেল না মনেতে। সদদীপু দস্যু জানা সদাই করে পথহারা। মাগো ছাই দিল আমার বারা ভাতে। ছাই দিল আমার বার ভাতে ছাই দিল আমার বার ভাতে। আমি থাকতে অন্ন খেতে পাই আমি থাকতে অন্ন খেতে পাই। আমি থাকতে অন্ন খেতে পাই। ও গো এমনি আমার ভাগ্য মন। তবে এই পর্যন্ত বন্দনা আমার এই অল্পে দিলাম ছাড়। ওদিন এবারে কবি গানের ভাবে রাখিতে মোদের হবে জানায়া। ও গো এই পর্যন্ত বন্দনা আমি অল্পে ছেড়ে যা। একবারে চাঁদ বদনে চাঁদের হাতে হরি বলুন তো সবাই আর যত যত আছেন আমার ও গো মা ভগিনীর দল একবারে উলুধ্বনি মঙ্গল ধ্বনি মা ও গো উঠোগে কোলাহল। এবার বাঞ্ছিত কবি গান ও গো লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। তবে এই যে মোদের কবি গান কবি
ধনার জন্য আগুয়ান, হিন্দু কিংবা মুসলমান, জৈন কিংবা খ্রিস্টান, এখানে বাংলাদেশের কবি আমরা যত চাদন দলে গেয়ে বেড়াই কৌতূহলে, আরে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। এখানে বাংলারই গান, বাংলারই মান, এখানে বাংলা মায়ের অবদান। ও গো অন্য ভাষায় নাই, বাঙালিরাই করে থাকে, বাঙালিরাই শুনে থাকে, এখানে দেশের অন্য রাজ্যে নাই। তবে কবি গান করতে গেলে বাইনা লাগে দুটি দলে, এক দলে কবি হবার নয়। যার যেমন আছে জানা, করে তেমন আলোচনা। এসে এই কবির সভায় তবে আমার যিনি পাল্লাদার, মাননীয় সাধন বৈরাগ্য নাম তার, বর্ধমান জেলার বাবায়ার ঘরাতে বাড়ি, সুকান্ত মণ্ডলে আমার নাম, সাতপুরে হয় আমার গ্রাম। আপনাদের জানাই প্রকাশ করি, মুর্শিদাবাদ জেলায় আমার ওগো বড় আমর থানা। এখান থেকে নয়তো দূরে অনেকেরই আছে হয়তো চেনা, তবে আমি সুকান্ত মণ্ডল বিপক্ষেতে সাধন বৈরাগ্য মহাশয় স্বনামেতে এই কবি গান কবু হবার নয়। এই কবি গান গাইতে গেলে ওগো জানেন মহাশয়, এর মাঝেখানে রাখিতে হয় মধু রবি। ওগো বিষয় ছাড়া হয় না কবি, আপনারাই বলুন ভাব, বিষয় ছাড়া হয় না কবি। একজন কেউ দয়া করে বলুন আজকে গানের বিষয়বস্তু কি হবে, আজকে গানের পালা কি হবে? পাণ্ডব আর কৌরব, কি গো বাবা হবে? বহুত দূরে বলছে। শিব দুর্গা বলছে, শিব দুর্গা। আমার কাকা বাবু বলেছেন পাণ্ডব আর কৌরব, এখান থেকে বলছে শিব দুর্গা। আপনারা একটা সিদ্ধান্ত করে আমাকে বলুন, কৌরব আর পাণ্ডব? আজ এই গান ভালো জমবে, গান ভালো জমবে। ওগো মহাভারতের মাঝে গান ভালো জমবে জমবে। আমি পাণ্ডব বলবো না কৌরব বলবো? আমি কোন দিকটা বলবো, পাণ্ডব না কৌরব? আমি কৌরব বলবো, এটা আমি জানি, তবু একবার জিজ্ঞাসা করতে হয় তাই করলাম। ওগো আমি হলাম কৌরব,
হস্তিনার কৌরব মানি রাজা নামে দুর্যোধন আমার বিপক্ষেতে পাণ্ডবই আছে জানাই বিবরণ। এই গান শুনতে হলে প্রথমে আলোচনা করতে হবে যে কৌরব আর পাণ্ডব কাদেরকে বলে। ও গো পাণ্ডু রাজার ছেলে যারা তারা পাণ্ডব নাম পায়। এটা দুই মায়ের গর্ভে 5টি সন্তান ছিল মহাশয়। কুন্তির গর্ভে 3টি আর মাদ্রির গর্ভে 2টি। প্রথমে যুধিষ্ঠির, তারপরে ভীম, তারপরে অর্জুন। এই 3 জন ছিলেন কুন্তির সন্তান। নকুল আর সহদেব এরা হলেন মাদ্রির সন্তান। তোমরা 5 ভাই, তোমাদের 2টি মা। আমরা হলাম 100 ভাই। আমাদের এই একজন মারয় নাম যারে গান্ধাজি জানেন মহাশয়। ওগো সুবলে রাজার কন্যা সেজন। আমার ধৃতরাষ্ট্রের অর্ধাঙ্গিনী। আমি দুর্যোধনে সহ 100 ভাতার হই সে জননী। এইটা গেল একদিকে পাণ্ডব আর একদিকে কৌরবের পরিচয়। আজকে আলোচনা কোথায়? ওগো কুরুক্ষেত্র মাঠের মাঝে আজি হবে মহারণ। ওগো আমার পাণ্ডবে ভাই জানাই বিবরণ। ওরা আমাদের ভাই। আমি দুর্যোধন, যুধিষ্ঠির ছাড়া বাকি 4 ভাইয়ের দাদা। এবারে কোথায় মোদের এই আলোচনা? আমি কইয়ে যাব ওগো আমার পাণ্ডবে ভাই মনে একটু ভাবো। হাগো এই কবি গান বড় যুক্তির গান বাবা। যদি যুধিষ্ঠিরের কথা ধরুন, বলবে ধর্মপুত্র যুধিষ্ঠির। ভীম পবন পুত্র ভীম। অর্জুন ইন্দ্রের নন্দন হলো অর্জুন। নকুল সহদেব অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র। ওগো তোমার কাছে প্রথমে কথা আমি করি জিজ্ঞাসা। আসরের মাঝে বলিয়ে যাবে, বলবে গো এখন। তোমাদের বাবা তো পাণ্ডু, তোমাদেরকে কেউ পাণ্ডুর পুত্র বলে না, বলে ধর্মপুত্র ভীম, পবন পুত্র, এই ধর্মপুত্র যুধিষ্ঠির, পবন পুত্র ভীম। কিন্তু আমরা কুরু রাজার বংশজাত, তাই আমরা কৌরব। আমাদের যদি কেউ বাবার নাম জিজ্ঞাসা করে, আমরা বলি আমাদের বাবা ধৃতরাষ্ট্র।
আমি বুঝতে পারি না পাণ্ডব, তোমাদের বাবা পাণ্ডু হওয়ার পরেও কেন তোমাদেরকে ওরে আলাদা আলাদা বাবা আছে। তুমি বলে যাবে আজ আমার গান, আলাদা আলাদা বাবা আছে। আমার প্রথম জিজ্ঞাসা পাণ্ডব, তোমাদের বাবার নাম তো পাণ্ডু হওয়া উচিত ছিল, এ না হয়ে একজনার বাবা ধর্ম, একজনার বাবা পবন, একজনার বাবা ইন্দ্র। আমি বুঝতে পারি তোমাদের বাবাকে বাবা না বলে অন্য লোককে কেন বাবা বলো গো। আমার জানতে বড় বাসনা হোক, অন্য লোককে কেন বাবা বলো গো। এক নম্বর কথা তোমার কাছে জিজ্ঞাসা, পাণ্ডব তোমরা নিজের বাবাকে বাবা না বলে, তোমাদের পরিচয় নিজের বাবার নামে না হয়ে কেন এক একজনের এক একটা করে বাবা হলো? তুমি আসর মাঝে এসে বলবে, আমি বসে বসে শুনবো। আর ওই একটা কথা তোমার করি জিজ্ঞাসা, ওরে আমার পাণ্ডবে ভাই মনে দিয়ে শোন, আর ওরে আমার পাণ্ডবে ভাই মন দিয়েছ। আমি তোমার মুখে শুনে যাব, আমি তোমার মুখে শুনে যাব, তোমার মুখে শুনে যাব, শুনে যাব আর জেনেও নেব। আমি শুনে যাব আর জেনে যাব। একখানা কথা জিজ্ঞাসা করেছি তোমাকে, আর আমি একখানা কথা জিজ্ঞাসা করব। বলো পাণ্ডব, মনে করুন আমার বাবার ব্যক্তিগত কথা বলছি, আমি সুকান্ত মণ্ডল, আমার বাবার নাম সনাতন মণ্ডল, আমরা দুই ভাই। আমার বড় দাদা মিলিটারি চাকরি করে, আমি কবি গান করি। আমার বাবার 2 বিঘা জমি আছে, তাহলে দুই ভাইয়ে ভাগ হইলে ক কাটা করে হবে? 1 বিঘা করে হবে। আমি গিয়ে যদি আমার দাদাকে বলি যে দাদা আমাকে ওই 1 বিঘা দিতে হবে না, আমাকে 5 কাটা দে, তুই বাদ বাকি সব লেখা দেবে? আমি যদি বাবার বেটা হই, আমি 1 বিঘার ভাগ চাই। তোমরা যখন আমার বাড়িতে এলে, তোমাদের নিজের আসার ক্ষমতা নাই, তোমাদের একটা চামচা আছে, তাকে পাঠিয়েছি। সে আবার সম্পর্কে আমার বিয়াই মশাই হয়, যা তা বলা যাবে না, বুঝলেন? মেয়ের বিয়ে দিয়েছি। পাণ্ডবরা একটা চামচা পাঠিয়েছিল আমার বাড়িতে, গিয়ে বলছে বিয়াই মশাই এই 5খানা গ্রাম আমাদের পাণ্ডবদের 5 ভাইকে দেন। আমার তখনই সন্দেহ হয়েছে এদের বোধহয় জন্মের গন্ডগোল আছে, না হলে এরা অর্ধেক সম্পত্তি না চাইয়ে আমার কাছে শুধু 5খানা গ্রাম চাইতে এই লোক। আমি সেদিন বলেছিলাম এই শালাকে বান। আমার দ্বিতীয় নম্বর কথা জিজ্ঞাসা, বলো পাণ্ডব, তোমরা যদি এই কুরু বংশের উত্তরাধিকারী হও, সেদিন কৌরব রাজ্যের অর্ধেক রাজত্ব না চেয়ে তোমরা 5খানা গ্রাম চাইলে কেন? 5খানা গ্রাম চাইলে কেন? ওগো বলে আমায় করিবে ধন, 5খানা গ্রাম চাইলে কেন? বহু কথার বহু দোষ, পরে হয় আফসোস, তাই বুঝে শুনে কথা কোষ। কথার নাই লতা পাতা ব্যাঙে দই চিড়ে খায়, আর বাবা আই বুড়ো থাকতে বেটা শ্বশুর বাড়ি যায়। তাই বাবা
বেশি কথা বলা যাবে না। দুটি কথা তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি এসে যথাযুক্ত আলোচনা করবে এই আশা রেখে আমি আমার প্রথম অধিবেশন এখানে শেষ। এই দুটি কথা তোমাকে জিজ্ঞাসা করে আমার প্রথম পালা দীর্ঘায়িত না করে সংক্ষেপে ছেড়ে দিয়ে যাব। এরপর পাণ্ডব আসবেন আপনাদের মনের মণিকোঠায়, সুন্দরভাবে উনি এসে আলোচনা করবেন আশা করে। আমি যাবার বেলায় একখানি গান দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব, তারপর উনি এসে আলোচনা করবেন, তারপর আবার আমি আসব। আহা ও তুমি আমারে খবর লয় দিনের শেষে, প্রাণ বন্ধু হে আমারে খবর লয় দিনের শেষে। ও তুমি আমার খবর লয়া দিলে শেষে, ও আমার খবর লয়া দিলে শেষে, তুমি আমার খবর লয়া দিলে শেষে, দীনবন্ধু প্রথম যেদিন হলো হঠাৎ পাষাণে পড়িল দেখা, দাঁড়িয়েছিলাম রাস্তা দিয়ে এক পাশে, প্রাণ আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে, দীনবন্ধু রে আমার খবর লয় দিনের শেষে। ও বন্ধু রে বনে পড়া তো সবাই দেখে, মনে পড়া রেখে খবর রাখে, ব্যথার ব্যথি নাই রে আমার দেশে। ও বন্ধু রে মনে পড়ে তো সবাই দেখে, মনে পড়ার কে খবর রাখে, কেহ নাই মন পাশে, আর কেহ নাই মন দরদিয়া, কারে কাছে জোড়াবহি
পাবো কাজে ভালোবেসে আর আমার খবর লয় দিনের শেষে দিন বন্ধু রে আমার খবর লয় দিনের শেষে আমার খবর ও বন্ধু রে এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিজ বোধি দেখি গিয়ে কোন সাগরে নেশে এ ও বন্ধু রে এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিরবধি আর কইছেন গুরু কাশীনাথে প্রাণে বধুয়াই খবর নেই আরে যেদিন আমি পড়ব না বিশ্বাসে প্রাণ বন্ধ আমার খবর লয় দিনের শেষে দিন বন্ধু রে আমার খবর লয় দিনের শেষে আমার খবর লয় দিনের শেষে প্রাণ বন্ধু রে একবার শ্রী গুরু প্রেমানন্দ কইলে হরিবল হরিবল আমার খবর লয় দিনের শেষে দিন বন্ধু রে আমার খবর